দেখো তো ভাই, চেনা যায় মেয়েটাকে? আবু সুফিয়ান ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ছবিতে শেরিন একটা ছেলের কাছাকাছি দাঁড়িয়ে, ছেলেটা শেরিনের কোমর জড়িয়ে ধরে রেখেছে। এরপর আরও বেশ কিছু ছবি, কিন্তু ছেলেটাকে বোঝা যাচ্ছে না। আবু সুফিয়ানের হাত কাঁপতে শুরু করলেন। মেয়েটা এত রাতে একটা ছেলের সাথে তাদেরই বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছে। নূরবানু শিকদার স্বামীর অস্থিরতা অনুভব করতে পারলেন। তিনি ফোনটা হাতে নিয়ে ছবিগুলো দেখে অবাক হয়ে গেলেন। আকবর মিয়া রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলেন, গ্রামের ছেলে মেয়ে এত নিচে নাইমা যাবে টের পাই নেই ভাই। তোমার মায়েরারে ভালো ভাবছিলাম। রাত বেড়াইতে পর পুরুষের এত ঘনিষ্ঠতা মানে বোঝো কতদূর। মায়ারে সামলাও। মাইয়া কেন এরম করবে? প্রেম করবে করুক, সেইটা আলাদা করুক দিনের বেলায়। হ্যাঁ তো বিয়াও হয়নি যে কইব মাইয়ার বিয়া হইছে স্বামীর সাথে এইসব করে। মাইয়া এত রাইতে কি করে সেইটা আমরা বুক কাট। আবু সুফিয়ান স্তব্ধ, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন। একজন কন্যা সন্তানের বাবা হিসেবে অন্যের মুখে এসব কথা শোনার থেকে মৃত্যু বুঝি বেশি ভালো। আকবর মিয়ার কথার মাঝে পাশ থেকে একজন বলে উঠলেন, ভাইজান, যারা শরীর বেচা মাইয়া, সহজ ভাষায় বেশ্যা, তারাই এত রাতে বাইর হয় পরপুরুষের সাথে দেখা করে। বিষয়টা মনে হয় আপনাকে বুঝানো লাগতো না। নূরবানু শিকদার আর শুনতে পারলেন না। তিনি দুহাতে কান চেপে ধরলেন। আপনারা আমার মেয়েটাকে এত জঘন্য খেতাব দিয়েন না ভাইজান। ও ছোট মানুষ, আমি শুনবো ওর কাছে সবটা। আকবর মিয়া লোকটার দিকে ফিরে তাকালেন। লোকটা চুপ হয়ে গেল। দেখো ভাবি, আমি শেরিনের সম্পর্কে এমন কিছু বলতে আসিনি। আমরা এখানে 5 জন আইছি, 5 জনের একজনের মাথায় এই কথা আইছে, তাইলে বুঝো বাকি গ্রামের সবাই কি কি মন্তব্য করতেছে। আবু সুফিয়ান অবাক হয়ে গেলেন। গ্রামে সবাই জানে? গ্রামের সবাই যাই না গেছে, মোরে এই ছবি পোস্টারের মতো করে কেউ লাগাইছে। আমি ওদের রাগ করছি এসব না করতে। পোলাপাইন মানুষ ভাই, কেমনে সামলাবো আমি? আর তোমার মাইয়া যে কাম করছে, এতে আমার জোর গলায় কওনের কিছু নাই। শুনো মাস্টার, সারা জীবন সম্মানের সাথে বাঁচছ, কখনো তোমারে দেখিনি এমন কিছু করতে যাতে তোমার কোনো অসম্মান হয়েছে। হালাল খাইছো, হালাল পড়ছো, আইজও চাই না এমন কিছু হোক। মায়ারে বিয়া দিয়া দাও, আর পড়ালেখা করা লাগতো না। মায়া বিগড়েছে। কথাগুলো শেষ করে আকবর মিয়া তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। নূরবানু শিকদার মাটিতে বসে পড়লেন। আবু সুফিয়ানও সেখানে ঠাঁই হয়ে বসে রইল কিছুক্ষণ। শিমলের আম্মা, নূরবানু শিকদার স্বামীর ডাকে ফিরে চাইলেন। মেয়ের কাছে জিজ্ঞেস করো ছেলেটাকে, আমাকে দ্রুত জানাও। কথাটা বলে আবু সুফিয়ান উঠে নিজের রুমে চলে গেলেন। নূরবানু শিকদার মাটি থেকে উঠে শেরিনের রুমে চলে এলেন। শেরিন ঘুমাচ্ছে। শেরিনের পরনে সেই 3 পিসটা, যেটা সে কাল পরেছিল এবং যেটা পরার ছবি তারা উঠিয়েছে। নূরবানু শিকদার শেরিনের কাছে এসে শেরিনকে ডাকলেন। সেরিন, সেরিন, সেরিন ওঠ। মায়ের গম্ভীর এবং খানিকটা কান্না মিশ্রিত কণ্ঠ শুনে শেরিন চোখ খুলে তাকায়। আম্মা কি হয়েছে? ওঠ, উঠে বস। শেরিন উঠে বসে বিছানায়। শেরিনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে ঘুমায়নি সারা রাত। তার উপর শেরিনের পরনে 3 পিসটা। নূরবানু শিকদারের সামনে সব কিছু পরিষ্কার। তিনি হুট করেই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। সকাল সকাল মায়ের হাতের থাপ্পড় খেয়ে শেরিনের ঘুম যেন উবে গেল। সে চোখ বিস্মিত চোখে মায়ের দিকে তাকিয়ে রয়। নূরবানু শিকদার এগিয়ে গিয়ে শেরিনের চুলগুলো টেনে ধরলেন। তার রাগ কমছে না। মেয়েটাকে দেখে তার প্রচণ্ড রাগ হচ্ছে। শেরিন ব্যথায় আর্তনাদ করে উঠল। আম্মা কি হয়েছে? এমন কেন করছো? কি করেছি আমি? বেয়াদব মেয়ে, কি করেছিস তুই? রাত বিরাতে কার সাথে ঘুরিস তুই? কাল মাঝরাতে কার সাথে দেখা করেছিস? কোন ছেলের সাথে ঢলাঢলি করেছিস? তোর ছবি গ্রামের মানুষের প্রতি ছড়িয়ে গিয়েছে। মুখপুরি, কে ওই ছেলে যার সাথে তোর রাতে দেখা করতে হয়? ওই মুখপুরি, ওই ছেলে তোকে কোথায় কোথায় স্পর্শ করেছে বল? নূরবানু শিকদার লাগামহীনভাবে শেরিনকে আঘাত করতে থাকে। শেরিন উপায় না পেয়ে মায়ের পা দুটো আঁকড়ে ধরে। আম্মা বিশ্বাস করো, আমি কিছু করিনি কারোর সাথে।
সেনের মিথ্যা শুনে নূরবানু শিকদার আরও রেগে গেলেন। গোটা চুলের মুঠি ধরে ফের দুটো চল লাগিয়ে দিলেন মেয়ের দু গালে। সেন ছিটকে পড়ল মেঝেতে। তখনই ও ঘর থেকে আবু সুফিয়ান হেঁটে এলেন এ ঘরে। কি করছো নূরবানু? আমাকে বাধা দেবেন না। ওর কিসের কম ছিল? আপনি ওকে কিসের কমতে দিয়েছেন যে আজকে এই পর্যায়ে নেমে গেল? আবু সুফিয়ান মলিন কণ্ঠে জবাব দিলেন, সব দিয়েছি নূরবানু, কিন্তু শিক্ষাটা দিতে পারিনি। পারলে কি আর গ্রামের মানুষ বাড়িতে এসে আমার মেয়েকে আমার সামনে বলে যায়? শেরিন বিস্মিত চোখে বাবার দিকে তাকিয়ে রইল। গ্রামের মানুষ এসব বলে গিয়েছে? নূরবানু শিকদার ফের এগিয়ে গেলেন শেরিনের দিকে। কিরে, বলিস না কেন? ছেলেটাকে এই বেয়াদব, মুখ খোল। শেরিন মাথা নামিয়ে কান্না করতে করতে বলে, আম্মা, খবরদার ওই মুখে মা ডাকিস না আমাকে। জলদি বল ছেলেটাকে। কারণ ভাই। সেনের কথা শোনা মাত্র নূরবানু শিকদার সহ আবু সুফিয়ান উভয়ে নিজের স্থানে স্তব্ধ হয়ে গেলেন। তারা দুজন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছেন না। দুজন নিজেদের স্থানে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইলেন। সেরিন জানে এবার হয়তো আর শেষ রক্ষা হলো না। নূরবানু শিকদার হঠাৎ করেই সেনের শরীরে ঘরের দরজার মোটা আড়বাড়ি দিয়ে আঘাত করলেন। সেই আঘাত সইতে না পেরে সেন ফ্লোরে শুয়ে পড়ল। নূরবানু শিকদারের ক্রোধ এতটাই বেশি ছিল, তিনি সঠিক ভুলের হিতাহিত জ্ঞান শূন্য হারিয়ে বসেছেন। শেরিনের পিঠে এতটা আঘাত পেয়েছে যে মেয়েটা কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নেওয়াও ভুলে গিয়েছে। মোটা মেহগুনি কাঠের আড়বাড়ি খানা ভেঙে দু টুকরো হয়েছে মেয়ের পিঠে। শেরিন যে নিঃশ্বাস নিতে পারছে না সেদিকেও নূরবানু শিকদারের কোনো খেয়াল নেই। তিনি এগিয়ে এসে শেরিনের চুলের মুঠি ধরে উঁচু করলেন। শেরিনের মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। মেয়েটা হাত ঝাপটে বোঝাচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু নূরবানু শিকদার যেন সেটাও বুঝলেন না। হারামজাদি মেয়ে, তোর এই কুনজর আমার বড় মেয়ের সংসারের ওপর পড়েছে। এই মুখ পুরি, কি বলছিস তুই? তোর কোনো জ্ঞান আছে? ছেলেটা কায়ান, মানে তুই নিজের বড় বোনের ভাসুরের সাথে? ছি, ওই কায়ানের 2 ছেলে আছে সেরিন। আবু সুফিয়ান মেয়ের বেগতিক অবস্থা দেখে দ্রুত এগিয়ে এসে স্ত্রীর থেকে মেয়েকে ছাড়ালেন। নূরবানু কি করছো? শেরিন নিঃশ্বাস নিতে পারছে না। পারুক না, ওর মতো মেয়ে মরে যাক। শিমুলের আব্বা শোনেননি আপনার মেয়ে কি বললো? ছেলেটা কায়ান ছিল, কায়ান, শিকদার কায়ান মাহমুদ ছিল। আল্লাহ আল্লাহ, আমারে এই দিন দেখানোর আগে নিয়ে নিলে না কেন আল্লাহ? এ কি বিষ জন্ম দিয়েছি আমার পেটে আল্লাহ, আমি তো সহ্য করতে পারতেছি না আল্লাহ। আবু সুফিয়ান মেয়ের পিঠে হাত দিতে সেন উল্টে পড়ে। পিঠের যন্ত্রণা সইবার মতো না। ওদিকে নূরবানু শিকদারও পাগলের মতো আচরণ করছেন। ওদের বাড়ির এমন হট্টগোল শুনে পাশের বাসা থেকে সেনের চাচি কাকুলি এগিয়ে এলেন। ঘরের ভেতর এমন অবস্থা দেখে তিনি এগিয়ে গেলেন। আল্লাহ, ভাবি এটা কি করছে? মাইয়া মরে যাইব তো। কাকুলি বেগম শেরিনকে ভীষণ ভালোবাসেন। যদিও সকাল সকাল গ্রামের সব জায়গায় একথা ছড়িয়ে গিয়েছে, অন্য কোনো প্রতিবেশী হলে হয়তো এতক্ষণ এসে খোঁচা মারা কথা বলা শুরু করত, কিন্তু কাকুলি বেগম শুধুমাত্র শেরিনকে ভালোবাসে দেখে এ বাড়িতে পা দেয়নি। ময়রা যাক, মরে না কেন? ও মরলে আমার শান্তি হয়। এই যা মর, যাইয়া গাড়ির তলে মাথা দে। কাকুলি বেগম শেরিনকে জড়িয়ে ধরে বললেন, ভাইজান, আপনি ভাবিরে নিয়ে গড়ে যান, আমি সেরিন্ডে দেখতেছি। আবু সুফিয়ান তাই করেন। স্ত্রীকে নিয়ে কোনো মতে নিজেদের ঘরে চলে যায়। কাকুলি বেগম দ্রুত সেনের জামা উঠিয়ে দেখলেন এত মোটা কাঠের আঘাত মেয়েটার পিঠে মোটা করে কালো দাগ ফেলে দিয়েছে এপাশ থেকে ওপাশ। সেই সাথে শরীরে মারের চিহ্ন স্পষ্ট। আঘাতগুলো কেটে গেলে হয়তো দ্রুত সারত, কিন্তু এত রক্ত জমে কালচে হয়ে গিয়েছে। কাকুলি বেগম দ্রুত শেরিনকে পানি খাইয়ে দিলেন। নিঃশ্বাস স্বাভাবিক করতে যে পিঠে হাত দিবেন সেখানেও হাত দিলে মেয়েটা বোধহয় মরেই যাবে। শিকদার নিবাস চট্টগ্রাম। দুপুরের রোদ তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে, অথচ দিনের ক্লান্তি যেন এখনও দেয়াল জুড়ে জমে আছে। জরুরি কাজের তাগিদে সকাল থেকে বাইরে কাটিয়ে কায়ান অবশেষে ফিরেছে ঘরে ঠিক লাঞ্চ টাইমে। শরীরের প্রতিটি পেশি যেন অবসন্ন। খাদ্যের চেয়ে এই মুহূর্তে তার অধিক প্রয়োজন নিঃশব্দ বিশ্রাম। হাতে ঝুলিয়ে রাখা কোটটি অসাবধানতা ভঙ্গিতে লিভিং রুমের সোফার উপরে ফেলে দিয়ে কায়ান নিজেকেও সেখানে এলিয়ে দেয়।
দেয়। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নির্ঘুম এক দীর্ঘ রাতের পর পরিশ্রমে অবসন্ন দেহ যেন ধীরে ধীরে নিজেকে নিস্তেজ করে দিতে চাইছে। হঠাৎই মাথার উপর মায়াময় এক স্পর্শ অনুভব করে সে। বিস্ময়ে চোখ খুলে তাকাতেই দেখে বানু মির্জা দাঁড়িয়ে আছেন তার পেছনে। কায়ান ধীরে মাথা তুলে বসে আর বানু মির্জা এসে বসেন তার পাশে। নরম কণ্ঠে প্রশ্ন ভেসে আসে। খুব ক্লান্ত। কায়ান মৃদু হাসে। মায়ের হাত দুটো নিজের হাতে নিয়ে আলতো করে চুমু খায়। সময়ের ছোঁয়ায় বানু মির্জার হাতে বয়সের ভাঁজ স্পষ্ট। যে হাত একসময় ছিল টান টান যৌবনে ভরা, আস্তা স্নিগ্ধ ক্লান্তির ছাপ বহন করে। খানিকটা আম্মা। কায়ানের কণ্ঠে ক্লান্তির সাথে মিশে থাকে এক অদ্ভুত প্রশান্তি। বানু মির্জা আবারও ছেলের মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দেন। খানিকটা না, অনেকটাই। তোকে দেখলেই বোঝা যায়। মায়ের কাছ থেকে কিছুই কি লুকাতে পারবি কায়ান? এই আন্তরিক মুহূর্তের মাঝে হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয় শিমুল। হাতে ফোন। বারবার চেষ্টা করছে কাউকে কল দিতে, কিন্তু সফল হচ্ছে না। তার চোখে মুখে স্পষ্ট উৎকণ্ঠা। বানু মির্জা দৃষ্টি ফেরান তার দিকে। কি হয়েছে শিমুল? শিমুল এসে বসে তাদের পাশে, কণ্ঠে দুশ্চিন্তার ছায়া। আম্মা বেগম, অনেকক্ষণ ধরে মাকে কল দিচ্ছি, কিন্তু কোনোভাবেই লাগছে না। সেরিনের ফোনটাও নষ্ট। খুব ভয় লাগছে আমার। এক মুহূর্ত নীরব থেকে বানু মির্জা বলেন, এটা সত্যি চিন্তার বিষয়। আশেপাশে যদি কেউ থাকে তাকে ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করো। শিমুল মাথা নাড়ে। হ্যাঁ, সেটাই করি। ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যেখানে ক্লান্তি, স্নেহ আর অজানা দুশ্চিন্তা একসাথে মিশে গিয়ে পরিবেশটাকে ভারী করে তোলে। শিমুল কল করে কাকুলি বেগমের ফোনে। দুইবার রিং হতে ওপাশ থেকে কাকুলি বেগম ফোন তুলে নেয়। হ্যালো শিমুল। কাকুলি বেগমের কণ্ঠ শুনে শান্ত হলো শিমুলের মনটা। ফোনটা তখন স্পিকারে দেওয়া। কাকি, কোথায় তুমি? আমি তোদের বাসা থেকে এলাম মাত্র। শিমুল ভাবে এটা সাধারণ বিষয়। আম্মা কই? ফোন দিয়ে ধরে না। সেরিন। কাকুলি বেগম চুপ হয়ে গেলেন। বলতে গিয়েও বললেন না, চুপ থাকলেন খানিকক্ষণ। চাইলেও শিমুলকে কিছু বলতে পারছেন না, কারণ আসার সময় নূরবানু শিকদার তার হাত ধরে বারণ করে দিয়েছে যাতে এ বিষয় শিমুলের কানে কিছু না যায়। তার মতে ও বাড়িতে এসব জানাজানি হলে মেয়েটার সংসার ভেঙে যাবে। যা হয়েছে সেটা তারা নিজেদের ভেতর সামলে নিবে। শিমুল কাকুলি বেগমকে চুপ দেখে ফের জিজ্ঞেস করে, সেরিন কি কাকি অসুস্থ নাকি? দেখতে গেছিলে? কাকুলি বেগম কথা ঘুরিয়ে দিলেন, না, সেরিন কিছু না। সেরিন ডাকছিল তাই গেছিলাম। সব ঠিক আছে। তোর মা ব্যস্ত তাই হয়তো ফোন ধরে নাই। ও আচ্ছা, ঠিক আছে। তা তোমার বাসার সবাই ভালো? হ্যাঁ, ভালো আছে। আসবি না কি এদিকে? যাওয়ার তো ইচ্ছে করে, জেনরান ছুটি পায় না। দেখি কি করি। আচ্ছা, আসিস জামাইরে নিয়া। আচ্ছা। কল কেটে দেয় শিমুল। কথা বলে বেশ হালকা লাগছে, না হলে চিন্তায় যেন অস্থির হয়েছিল সে। ওদিকে কায়নের সম্পূর্ণ ধ্যান জ্ঞান দিয়ে শিমুলের কথাগুলো শুনছিল। কাকুলি বেগমের কণ্ঠে সে উৎকণ্ঠা বুঝতে পারল। তার কিছু ভালো লাগছে না। কায়ন সেখানে না দাঁড়িয়ে কোটখানা হাতে নিয়ে উপরে রুমে চলে যায়। কাল রাতেই সেনের সাথে দেখা হয়েছে বলে মনের ভেতর অদ্ভুত এক শান্তি আছে তার। মনকে বুঝ দিচ্ছে কিছুই হয়নি। কাল রাতে মেয়েটা ঠিক ছিল। এসব বুঝ দিতে গিয়েও বারবার মনে হচ্ছিল এগুলো যেন মিথ্যা। আশা দিচ্ছে কায়ান নিজেকে। তবু কোনো মতে নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিজের রুমে চলে যায় সে। ব্যস্ত হয়ে শাওয়ার নিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। কাল রাতের চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে ওঠা সেনের হাসি মুখখানা ভেসে আসে চোখের সামনে। মৃদু হেসে ফেলে কায়ান। ফিসফিসিয়ে বলে, আই লাভ ইউ শেরিন। খুব দ্রুত আমি তোমাকে নিয়ে আসবো আমার বাড়িতে। কায়ান চলে গেল নিজের রুমে, কিন্তু বানু মির্জা তাকিয়ে রইল ছেলের দিকে। ছেলের চোখে মুখে চিন্তাটা যে জটিল বিষয়ে এটা তিনি বুঝতে পেরেছেন ভালোই। হিমেল সম্পূর্ণ ইনফর্ম বের করতে করতে বিকেল হয়ে গিয়েছে। সে শাহরিয়ারের আসল উদ্দেশ্য ভালো বুঝতে পারছে না। ছেলেটার চরিত্র খুবই জটিল, রহস্যে ঘেরা। এসব করতে করতে হিমেলের কাছে একটা ফোন কল আসে। কুমিল্লাতে সে একজন ডিটেকটিভ হায়ার করে দিয়ে এসেছিল, সেই কল করেছে। হিমেল কলটা রিসিভ করে ফোনটা কানে ধরে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, এদিকে ভীষণ অদ্ভুত এক ঘটনা ঘটেছে। কি ঘটনা?
কেউ শেরিন ম্যাডামের সাথে ক্যান্সারের ছবি তুলে সেটাকে পোস্টার হিসেবে সম্পূর্ণ গ্রামের অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে। আজ সকালে নাকি মাতব্বর গিয়েছিল শেরিন ম্যাডামদের বাড়িতে। আমার মনে হয় পরিস্থিতি ভয়ঙ্কর। সাধারণ এমন কিছু হলে মেয়েদের মার খেতে হয়। আমার ধারণা ম্যাম মার খেয়েছে। আজ সারাদিন উনি বাড়ি থেকেও বের হয়নি। গ্রামের মানুষ খুবই বাজে শব্দ ব্যবহার করেছে ম্যামের সাথে। হিমেল কিছুক্ষণ চুপ থাকলো। এই ছবি তুলেছে কে? এটা কোনো সিগারেট স্পাই হবে। ক্যাপ্টেন শাহরিয়ারের কাজ হলে বুঝতে পারতাম। থার্ড পার্টিটা আবার কে? আমার সময় লাগবে, কিন্তু কে বা কারা থেকে ছবিটা এসেছে এটা বের করা এত সহজ হবে না। ওকে, তুমি কাজে লেগে পড়ো। এই খবর দেওয়ার জন্য ধন্যবাদ। জি স্যার। ডিটেকটিভ কল কাটতে হিমেল কানের নাম্বারে কল করে, কিন্তু পরপর রিং হয়েই চলেছে। কান ফোন তোলে না। ক্লান্ত কান রুমে গিয়ে শাওয়ার নিয়ে ঘুমিয়ে গিয়েছে ফোন সাইলেন্ট করে। তাই তার ফোন যে সমানে বেজেই চলেছে এটা টের পাচ্ছে না সে। হিমেল বিরক্ত হয়ে যায়। এদিকে তার হাতে কাজ বেশি। সে চাইলেও বের হতে পারছে না এখান থেকে। কুমিল্লা। দিনটি যেন শুরু থেকেই বেদনার এক দীর্ঘ ছায়া টেনে এনেছিল এই বাড়ির উপর। সকাল থেকে সময় গড়িয়ে বিকেল, তবু সেই ভারী অন্ধকার কাটেনি। নূরবানু শিকদারের ঘরে আজ উনুন জ্বলেনি, ধোঁয়া ওঠেনি চুলা থেকে, রান্নার গন্ধে ভরেনি বাতাস। ফলে সারা দিন কেউ মুখে এক কণা আহারও তোলেনি। ঘর জুড়ে নেমে এসেছে এক নিঃশব্দ দুর্দশা, যেন অভাব নয়, অভিমান আর অনুশোচনার ভারে নুয়ে পড়েছে প্রতিটি দেয়াল। সকালের নির্মম আঘাতে শেরিনের শরীর ভেঙে পড়েছে সম্পূর্ণ। বিছানার উপর নিথর হয়ে পড়ে আছে সে। উঠে বসার শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই। শরীরের প্রতিটা অঙ্গ ব্যথায় জর্জরিত, যেন ভেতর থেকে কেউ তাকে ছিঁড়ে ফেলছে ধীরে ধীরে। না কোনো ওষুধ, না এক বিন্দু খাদ্য। শূন্য পেটে কেবল যন্ত্রণাই জমে উঠেছে স্তরে স্তরে। সময়ের সঙ্গে সঙ্গে সে ব্যথা আরও তীব্র হয়ে উঠছে, আর তার সাথে জ্বর এসে দগ্ধ করছে চোখ মুখ। শরীর জ্বলে উঠছে নিঃশব্দ আগুনে। চাইলেও আর নিজেকে নাড়াতে পারছে না সে। অসহায় নিস্তব্ধ নিঃশেষ। ঘরের সামনে বিস্তীর্ণ বারান্দায় বসে আছেন নূরবানু শিকদার, মাথা নিচু, দুহাত দিয়ে আঁকড়ে ধরেছেন নিজের কপাল। দৃষ্টি তার সামনের উঠোনে, অথচ চোখ যেন কিছুই দেখছে না, বা হয়তো এমন কিছু দেখছে যা ভাষায় ধরা যায় না। তার চোখে জমে থাকা বেদনা, অপরাধ বোধ আর নিঃশব্দ কান্না স্পষ্ট হয়ে উঠেছে। সকাল থেকে যে হাত আঘাত করেছে সেই হাতই এখন কাঁপছে অনুশোচনায়। যে কণ্ঠে উচ্চারিত হয়েছে রাগ আর তিরস্কার, সেই কণ্ঠই এখন স্তব্ধ হয়ে আছে গভীর অনুতাপে। সন্তানকে আঘাত দিয়ে কোনো মা কি সত্যি ভালো থাকতে পারে? নীরবতা ভর করেছে চারপাশে, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন প্রতিধ্বনিত হচ্ছে এক অদৃশ্য কান্না, যা কেউ শুনতে পাচ্ছে না, তবু সবাই অনুভব করছে। নূরবানু শিকদার শেরিনের কথা ভাবছিলেনই এমন সময় সামনের কাঠের গেটখানা খুলে উঠানের ভেতর প্রবেশ করে কিছু লোক। অগত্যা নূরবানু শিকদার দ্রুতই মাথায় কাপড় টেনে নিলেন। পরপর ৩-৪ জন পুরুষ মানুষ শেরিনদের বাড়িতে প্রবেশ করে হেঁটে এগোলো ঘরের দিকে। নূরবানু শিকদার মাথায় কাপড় টেনে উঠে দাঁড়ালেন। সামনের লোকগুলো খানিকটা এগিয়ে এলো। ওদের মাঝে শাহরিয়ারকে দেখতে পেলেন তিনি। কয়েক কদম এগিয়ে শাহরিয়ার নূরবানু শিকদারকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি কেমন আছেন? নূরবানু শিকদার জবাব দিতে পারল না। কেমন আছেন তিনি একমাত্র তিনিই জানেন। তিনি পাল্টা প্রশ্ন করল, এখানে কেন বাবা? এনারা কারা? শিকদার কায়েন মাহবুবের স্ত্রী মেহরিনের বাবা আফজাল খান এবং ভাই আলতাফ মাহবুব খান। নূরবানু শিকদার ভ্রু কুঁচকে নিলেন। সম্পর্কে তার আত্মীয় হলেও দেখা হয়নি কখনো। শিমুলের বিয়েতেও তারা আসেনি। মেহরিন বলেছিল তার বাবা ভাই গ্রামে আসতে পছন্দ করে না। নূরবানু শিকদার জিজ্ঞেস করল, তাদের সাথে তোমার কি কাজ বাবা? নূরবানু শিকদারের গম্ভীর কণ্ঠ শুনে আফজাল খান এগিয়ে এলো। বটে, আপনাদের তেজ দেখি এখনো কমেনি। লজ্জা শরম তো কিছুই নেই। আপনার মেয়েকে আমার জামাইয়ের পেছনে এলিয়ে দিয়েছেন বড়লোক দেখে। এখন সবার সামনে সব এসে গেছে, তখন খুব সম্মানের ভয় করছেন। আপনার কথাবার্তা শোনো মনে হচ্ছে আপনি মেয়েকে শিখেছেন একজন বিবাহিত টাকাওয়ালা পুলিশের বিছানায় যেতে রাত বিরাতে। নূরবানু শিকদার বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে উঠলেন, আমার মেয়ে সম্পর্কে আর একটা বাজে কথা বললে এইখানে আপনার জিহ্বা কেটে রেখে দেব।
ভুলে যাবেন না এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়ের সম্পর্কে এসব বলা? আফজাল খান কিছুটা দমে গেলেন। নূরবানু শিকদারের হুঙ্কার তাকে কিছুটা ভয় পাইয়ে দিয়েছে। তবে পেছন থেকে মাহমুদ দমল না। সে এগিয়ে এসে বলল, আরে আন্টি, দেখি ভীষণ চালু। আপনার মেয়ে আমার আপার বরের সাথে এসব করে বেড়াতে গিয়ে ধরা খেয়েছে। এখন সত্যিটা বললেও দোষ। আপনাদের দেখছি খুব বেশি তেজ। মাহমুদকে থামিয়ে দিল শাহরিয়ার। থামুন, এক হাতে তালি বাজে না। কায়ান যদি না এগোতো তবে অবশ্যই শেরিন এমন কিছু করতো না। আমি জানতাম আপনারা এমন করবেন, তাই তো আমি আপনাদের সাথে এসেছি। শাহরিয়ার কথা শুনে ওরা দু বাপ ছেলে ভরকে গেল। এত দরদ কিসের তোমার? তুমিও কি ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ নাকি? জানতাম বেশ মেয়ে গো, বেশ জাদু করা স্বভাব আছে। পরিষ্কার হলো কথাটা। খবরদার আমার শেরিনকে এইসব নামে ডাকবেন না। ভুলে যাবেন না আপনারা শেরিনের গ্রামেই দাঁড়িয়ে। ও তাই নাকি? তা সেদিনের গ্রামের সবাইকে ডাকো তো, দেখো তো কতজন সেরিনের পক্ষে। কথাগুলো নূরবানু শিকদারের ভেতরে ছুরির মতো আঘাত করছে। তিনি কিছু ভাবতে পারছেন না, না কিছু সামলাতে পারছেন। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। বাইরে এত শোরগোল শুনে ভেতর থেকে বেরিয়ে এলেন আবু সুফিয়ান। বাইরে এতগুলো পুরুষ মানুষ দেখে তিনি এগিয়ে যায়। কি হয়েছে? আফজাল খান কথা বলা থামিয়ে আবু সুফিয়ানের দিকে চায়। এই যে মেয়ের বাবা, বলি কি লজ্জা করুন, এমন মেয়ে জন্ম দিয়েছেন যার থেকে মরণ ভালো। শাহরিয়ার ওদের মাঝে এসে দাঁড়ায়। অনেক বলেছেন, আপনারা এবার আসুন, তাহলে আমি ব্যবস্থা নিব। মরণ দশা, যেমন মেয়ে তাকে তেমন বলবো না। যাই হোক, কোনো ইচ্ছে নাই এখানে থাকার। আমার মেয়ে জামাই থেকে ওই মেয়ে যেন দূরে থাকে, তাহলে হবে। এত কিছু নিয়ে ভাবছি না আমরা। কথাগুলো শেষ করে আফজাল খান ছেলেকে সাথে করে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। নূরবানু শিকদার বুকে হাত দিয়ে বসে পড়লেন। আবু সুফিয়ান দ্রুত স্ত্রীকে ধরে বসলেন। নূরবানু, কি হয়েছে? শিমুলের আব্বা কি পাপ করেছিলাম যে আজ এই দিন দেখা লাগতেছে? কি পাপ? নূরবানু শিকদার ফের কান্নায় ভেঙে পড়ল। শাহরিয়ার এবং আবু সুফিয়ান মিলে নূরবানু শিকদারকে ঘরে নিয়ে গেলেন। ওরা বসার রুমে বসলো। কিছুক্ষণ ওদের ভেতর চলল নীরবতা। কিছুক্ষণ পর শাহরিয়ার নীরবতা ভেঙে বলল, আমি শেরিনকে বিয়ে করতে চাই আন্টি। কথাটা শুনে শেরিনের মা বাবা অবাক হলো। শাহরিয়ার ফের বলা শুরু করলো, আমি জানি আপনারা ভাবছেন এইসব জেনেও কিভাবে। আসলে আন্টি, আমার বিশ্বাস শেরিনকে কায়ান নামক ছেলেটাই কোনোভাবে ব্রেন ওয়াশ করেছে। আমি শেরিনকে যতটা বুঝেছি ও এমন মেয়ে নয়। আমি তাকে ভালোবাসি। আমার বাবারও এতে কোনো সমস্যা নেই। আমি চাই ওকে দ্রুত বিয়ে করে এই দুশ্চরিত্রা খেতাব থেকে মুক্তি দিতে। আবু সুফিয়ানের চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। আর নূরবানু শিকদার, সে তো কখন থেকেই কাঁদছেন। মেয়েটার একটা গতি হবে ভেবে দুজনেই খুশি। ওদিকে দরজার পাশে বসে আছে শেরিন। সবটা শুনেছে সে। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। 104 হবেই। হাঁটতে বল পাচ্ছে না সে। তবু খুব কষ্টে একটু বাথরুমে গিয়েছিল। ফেরার পথেই এসব কানে এলো তার। মুখে হাত চেপে কান্না করছে সে। সম্পূর্ণ শরীর বিষের মতো ব্যথা। আর সইতে পারছে না এ কষ্ট সে। শাহরিয়ারের সব কথা শেষ করে বলে, আমি শেরিনের সাথে একটু দেখা করতে চাই আন্টি। নূরবানু শিকদার চোখের পানি মুছে বলে, সেরিন ওর রুমে আছে। আন্টি, আপনি প্লিজ টেনশন করিয়েন না, গিয়ে রান্না বসান। আপনার এই অবস্থা একটুও দেখতে ইচ্ছে করছে না আমার কষ্ট হচ্ছে ভীষণ। খেতে দিন সবাইকে। নূরবানু শিকদার মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আবু সুফিয়ান উঠে শাহরিয়ারকে জড়িয়ে ধরল। তুমি সত্যি একজন সঠিক পুরুষ বাবা। আমার শেরিনের জন্য আমি বিশ্বাস করি তোমাকে। শাহরিয়ার ঠোঁটের কোণায় তখন বাঁকা হাসি। আবু সুফিয়ানের পিঠে হাত রেখে সে বলে, আমি আসি তো, সব ঠিক করে দেব। সেই কথার মাঝে যে ভার ছিল তা আবু সুফিয়ান বুঝতে পারলেন না। শেরিনের রুমের দরজা খোলাই ছিল। শাহরিয়ার যখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তখন দেখতে পায় শেরিন দাঁড়িয়ে আছে বিছানার পাশেই। তার চোখ মুখ পড়ছে জ্বরে। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন তাকিয়ে থাকতো। কষ্ট হচ্ছে তার। ঠোঁটের কোণায় কাঁটা দাগ স্পষ্ট। তাজা রক্ত দৃশ্যমান ক্ষতগুলোতে। শাহরিয়ার এগিয়ে গেল শেরিনের দিকে।
শেরিন, অসুস্থ লাগছে তোমাকে। শেরিন পিছিয়ে যায় শাহরিয়ারকে এগিয়ে আসতে দেখে। শাহরিয়ার থেমে যায়। শেরিন কাপা কণ্ঠে বলে, আমার কারণ কিছুই বলেনি। বিশ্বাস করুন, আমি ভালোবাসি ওনাকে মন থেকে। আমাকে জোর করেনি সে। আপনি এমনটা করবেন না। আমাকে আপনার ফোনটা দিন, আমি একটু ওনাকে ফোন করে বলেই হয়তো উনি সব ঠিক করে দেবে। দয়া করুন, আমি ওনাকে ভালোবাসি। কথাগুলো শুনে শাহরিয়ারের চেহারায় থাকা নমনীয়তা উবে গেল। সে চোয়াল শক্ত করে বলল, ফোন চাই তোমার? সরল শেরিন সরল উত্তর দিল, যে আমি ওনাকে একটু খবর দিলে সে ওর সব ঠিক করে দেবে সবটা। শাহরিয়ার এগিয়ে গিয়ে পকেট থেকে ফোন বের করলো। শেরিনের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু শেরিনকে অবাক করে দিয়ে শাহরিয়ার ফোনের বদলে শেনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চরটা খেয়ে শেন উল্টো দিকে মেঝেতে মুখ বরাবর পড়ল। শেন কিছু বুঝে ওঠার আগে শাহরিয়ার শক্ত হাতে শেনের লম্বা চুলগুলো টেনে ধরে অন্য হাতে শেনের মুখ চেপে ধরে, যাতে শেন শব্দ করতে না পারে। শেনের ক্লান্ত শরীর, তার উপর অসহ্য ব্যথা। সে সব নিয়েও চেষ্টা করলো নিজেকে বাঁচাতে, কিন্তু পারল না। শাহরিয়ার চাপা কণ্ঠে হিসিয়ে বলে উঠল, বে মা, তোর এই পলার সাথে দেখেও বিয়ে করতে চাইছি। তোর কি ভালো লাগছে না? তোর ওই মাঙের নাতিরেই লাগবে? মা, মেয়ে মানুষ। এই মা, এই আমি যে তোর জন্য এত করতেছি, চোখে পড়ে না তোর নাকি? শোন, আমি শাহরিয়ার বড্ড খারাপ রে। তোর মা বাপের জীবন যদি সুস্থ চাস, তবে আমায় বিয়ে করতে রাজি হয়ে যা। কোনো রকম কিছু করবি তো তোর মা বাপরে মাইরে তোরে রেপ করে যাবো। আমার ছেলেরা 24 ঘন্টা তোকে বাড়ির আশেপাশে থাকে। তোর মা বাপরে মায়েরা কমো, ওরা আত্মহত্যা করেছে তোর জন্য। তোর এইসব কাহিনী ওরা সহ্য পায়নি। মা বাপের সুস্থ চাইলে আমারে বিয়ে করতে রাজি হয়ে যা। কথাগুলো বলে শাহরিয়ার শেনের চুল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আরে শোন, বেশি হুঁশিয়ারি করিস না শেরিন। ওই দেখ, তোর জানালা দিয়ে আমার ছেলেরা 24 ঘন্টা আশেপাশে ঘুরপাক খাচ্ছে। বেশি কিছু করতে গেলে তোকে ওদের দিয়েও রেপ করাবো। কত গ্যাং রেপ হবি। সম্মান বাঁচাতে চাইলে বিয়েতে কোনো না করবি না। শেরিন সোজা তাকায়। সত্যি জানালার বাহিরে পুকুর পাড়ে বেশ কিছু ছেলেরা দাঁড়িয়ে। শেরিন ভয়ে চুপসে যায়। শাহরিয়ার শেরিনের চোখে নিজের জন্য ভয় দেখে পৈশাচিক আনন্দ পায়। কোনো না করবি না, যা বললাম মনে থাকে যেন। আর খেয়ে নিস, এরপর ঔষধ খাবি। তোর বাপের কাছে ঔষধ দিয়ে যাব আমি। বিয়ের পর তোর শরীর ব্যথা দেখবো না নে আমি। আমারে নিজের শরীরের সপে দিবি ব্যাস। কথাগুলো শেষ করে শাহরিয়ার হনহনিয়ে বেরিয়ে যায়। যাবার সময় আবু সুফিয়ানের হাতে শেনের জন্য ওষুধ দিয়ে যায়। তারা ভাবে ছেলেটা কত ভালো। ওদিকে শেনের মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এত কিছু একসাথে না ওর মন নিতে পারছে, আর না ওর শরীর সায় দিচ্ছে। শাহরিয়ারের চরের ফলে ঠোঁট কেটে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। চোখের সামনে কালো ডট দেখতে পাচ্ছে শেরিন। বিড়বিড় করে শুধু কায়ানকে ডেকে চলেছে সে। আপনি কোথায় কায়ান? আমি আর পারছি না। আমি বোধহয় হেরে যাব কায়ান। আব্বা আমার বিয়েটা দিয়েই দিবে। আমি এই যন্ত্রণা সইতে পারছি না। আত্মহত্যা পাপ না হলে আমি সত্যি নিজের হাত কেটে ফেলতাম। ফিরে আসুন কায়ান, ফিরে আসুন। সন্ধ্যা নামার পর অবশেষে উনুন জ্বলে উঠল শেরিনদের বাড়িতে। রান্নাঘরের মাটির চুলোর সামনে বসে নূরবানু শিকদার জ্বলন্ত আগুনে কাঠ ঠেলে দিচ্ছিলেন। তার দৃষ্টি আগুনে নিবদ্ধ থাকলো, মন যেন বহু দূরে কোথাও হারিয়ে গেছে। চিন্তার গভীরে ডুবে থাকতে থাকতে খেয়ালই করলেন না হাঁড়ির ভাত উতলে উঠে চুলার গায়ে ছড়িয়ে পড়েছে। চমকে উঠে তিনি তাড়াতাড়ি হাঁড়িটি নামিয়ে ঝরানির উপর রাখলেন। ঠিক তখনই উঠান পেরিয়ে কাকুলি বেগম এসে দাঁড়ালেন রান্নাঘরে। নূরবানু শিকদারকে দেখে দ্রুত এগিয়ে এসে ডাকলেন, আপা। নূরবানু শিকদার মুখ তুলে তাকালেন। তুমি কখন এলে? এই তো কেবল এলাম। সেরিন কোথায়? এক গভীর বিষণ্ণতা মিশ্রিত কণ্ঠে তিনি বললেন, ঘরে। আর এক মুহূর্ত দেরি না করে কাকুলি বেগম সোজা শেনের ঘরের দিকে চলে গেলেন। ঘরে ঢুকতেই দেখলেন শেন মেঝেতে শুয়ে আছে। মেয়েটির মুখে ক্লান্তি, বিবর্ণতা আর নিস্তেজ শরীর দেখে বুঝতে বাকি রইল না সে ভীষণ অসুস্থ, ভীষণ ভেঙে পড়েছে। কাকুলি বেগম দ্রুত গিয়ে তার কপালে হাত রাখলেন, স্নেহভরা কণ্ঠে ডাকলেন, সেরিন, মা ওঠ।
ডাক শুনে শেরিন ধীরে ধীরে চোখ মেলল। সামনে কাকুলি বেগমকে দেখা মাত্র উঠে বসে তাকে জড়িয়ে ধরল। তারপর কোনো শব্দ না করে বুক ভাসিয়ে কাঁদতে লাগলো। কাকুলি বেগম তার মাথায় হাত বুলিয়ে মমতাময় কণ্ঠে বললেন, কাঁদিস না মা। ভাঙা গলায় শেরিন বলল, কি করব কাকি, আমি আর শুইতে পারি না। সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। শেরিন কিছুক্ষণ চুপ থেকে কাপা স্বরে বলল, কাকি তোমার কাছে ফোন আছে? হ্যাঁ আছে, কিন্তু তুই কি পারবি কিছু করতে? শেরিনের চোখে এক ফোঁটা শেষ আশার আলো জ্বলে উঠল। কারণ যদি একবার জানতে পারে আমার বিশ্বাস সব ঠিক করে দেবে। কাকুলি বেগম আবারও তার মাথায় হাত বুলিয়ে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভয় হয় রে মা, তুই যে এক নিষ্পাপ প্রাণ, তোকে মানুষ এভাবে কষ্ট দেয় কি করে? শেরিন মাথা নিচু করে রইল। কাকুলি বেগমের ফোন হাতে নিয়ে সে কায়ানের নাম্বারে কল দিল। রিং হলো কিন্তু কেউ ধরল না। আবার দিল, আবারও না। একের পর এক কল করতে লাগলো সে, যেন প্রতিটি রিংয়ের সঙ্গে নিজের শেষ ভরসাটুকু পাঠিয়ে দিচ্ছে ওপারে, কিন্তু কোনো সাড়া এলো না। 20তম বারের কলটিও ব্যর্থ হলে শেরিন যেন ভেঙে পড়ল সম্পূর্ণ। ফোন নামিয়ে রেখে সে কাকুলি বেগমকে জড়িয়ে ধরে আবার কাঁদতে লাগলো। কাকুলি বেগম সবই বুঝলেন, কিছু ব্যথা ভাষায় বলা যায় না, শুধু মাথায় হাত বুলিয়ে পাশে বসে থাকতে হয়। তিনি তাই করলেন। মৃদুস্বরে বললেন, শান্ত হ মা, আমি ভেবেছিলাম হয়তো লোকটা তেমন নয়, না হলে বউ বাচ্চা থাকতে তোকে। বাকিটুকু আর বলতে পারলেন না, থেমে গেলেন। এই আহত পাখিটাকে আর নতুন করে বিদ্ধ করতে তার মন সায় দিল না। শেনের বুকের ভেতর জ্বলতে থাকা শেষ আশার প্রদীপটুকু নিভে গেল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার নেমে এলো, তার জীবন জুড়ে, তার নিঃশ্বাস জুড়ে, তার ভবিষ্যৎ জুড়ে। সন্ধ্যা ঠিক 7টা। নূরবানু শিকদার রান্না করা খাবারগুলো একে একে ঘরে তুলে নিচ্ছিলেন। উঠোন জুড়ে তখন গোধূলির শেষ আলো মিলিয়ে গিয়ে নেমে এসেছে নরম অন্ধকার। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, যেন দীর্ঘর ক্লান্ত পৃথিবী একটু থেমে নিঃশ্বাস নিচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ উঠানের সামনে এসে থামলো একটি কালো গাড়ি। অপ্রত্যাশিত শব্দে নূরবানু শিকদার চমকে উঠলেন। মাথায় আঁচল টেনে সাবধানে কয়েক কদম এগিয়ে গেলেন। কাছে যেতে দেখলেন গাড়ি থেকে নেমেছে শাহরিয়ার, তার বাবা আরিফ চৌধুরীর সঙ্গে আরও 2জন পুরুষ। তাদের সবার সাথে নানান রকম ব্যাগ। নূরবানু শিকদারকে দেখতে পেয়ে তারা এগিয়ে এলো। আরিফ চৌধুরীর সামনে এসে গম্ভীর অথচ নরম স্বরে বললেন, আপা, শাহরিয়ার আমাকে সব বলেছে। আশা করি এখন আর এই বিয়েতে আপনাদের আপত্তি নেই। যখন আপত্তি নেই, তখন আমি চাই আজই মেয়েটাকে নিজের ঘরে তুলে নিতে, যদি আপনি অনুমতি দেন। কথাগুলো শুনে নূরবানু শিকদার বিস্ময়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন, যেন এত দ্রুত এমন সিদ্ধান্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, ভাইজান, এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত কিভাবে নিলেন? জানেন তো আমার বড় মেয়ে আছে, মেয়ে জামাই আছে, ওদের না বলে সেরিনের বিয়ে। তিনি কথাটি শেষ করার আগেই আরিফ চৌধুরী তাকে থামিয়ে দিলেন। গভীর স্বরে বললেন, দেখুন আপা, আমার মনে হয় আপনার বড় মেয়েকে এসব না জানানোই ভালো। সেদিন যার সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছে, সে আপনার বড় মেয়ের বাসুর হয়। বিষয়টা জানাজানি হলে ভয়ঙ্কর জলগোড়া হতে পারে। আপনার মেয়ের সংসারও তার প্রভাব পড়বে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। নূরবানু শিকদার স্তব্ধ হয়ে গেলেন। কথাগুলো যেন তার বুকের ভেতর আরো ভারী হয়ে নামলো। তবুও শেষ চেষ্টা করে ধীর স্বরে বললেন, ভাই, মেয়ের বাবার সঙ্গে কথা বললে ভালো হয়। শেরিনদের ছোট্ট বসার ঘরে সবাই গম্ভীর মুখে বসেছিল। ঘরের বাতাসে যেন এক ধরনের চাপা উত্তেজনা আর অস্বস্তি জমে উঠেছিল, যেন দেয়ালগুলো নীরবে সব শুনছে। আরিফ চৌধুরী ধীর কণ্ঠে একে একে সব কথা বললেন। আবু সুফিয়ান নিঃশব্দে গভীর মনোযোগে তার প্রতিটি বাক্য শুনলেন। মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু চোখের ভেতর যেন বহু হিসাব নিকাশ চলছিল। সব কথা শেষ হলে তিনি ধীরে দৃঢ়স্বরে বললেন, আমি আজকের বিয়েতে রাজি নূরবানু। কথাটি শুনে নূরবানু শিকদার বিস্ময়ে স্বামীর দিকে তাকালেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না এত বড় সিদ্ধান্ত এত সহজে উচ্চারিত হতে পারে। আবু সুফিয়ান আবার বললেন, আজ যদি ওনারা শেরিনকে শাহরিয়ারের সঙ্গে বিয়ে দিতে চান, তাতে আমার কোনো অমত নেই। নূরবানু শিকদার কাপা গলায় বললেন, কিন্তু শিমুলের আব্বু। তিনি বাক্য শেষ করার আগেই আবু সুফিয়ান কঠিন স্বরে থামিয়ে দিলেন, আমি শেরিনের বাবা নূরবানু, কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমি।
স্বামীর সেই দৃঢ় কণ্ঠের সামনে আর কোনো কথা বাড়াতে পারলেন না নূরবানু শিকদার। ঠোঁট চেপে নীরব হয়ে গেলেন, কিন্তু তার বুকের গভীরে অদ্ভুত এক ভয়, অজানা আশঙ্কা কাটার মতো বিধে রইল। তিনি চোখ তুলে একবার শাহরিয়ার দিকে তাকালেন। ছেলেটির ঠোঁটে শুরু থেকে একরকম স্থির হাসি লেগে আছে, অকারণ, অস্বস্তিকর, অস্পষ্ট। সেই হাসি নূরবানু শিকদারের একদম ভালো লাগলো না, বরং তার মনের অশান্তি আরও বাড়িয়ে দিল। এমন সময় আরিফ চৌধুরী একটি ব্যাগ এগিয়ে দিলেন তার দিকে। এতে শেরিন মায়ের জন্য প্রয়োজনীয় সব জিনিস আছে, যতটা পেরেছি করেছি, আশা করি নিরাশ হবেন না। নূরবানু শিকদার নিঃশব্দে ব্যাগটি হাতে নিলেন, কোনো উত্তর দিলেন না। ধীর পায়ে শেরিনের ঘরের দিকে এগিয়ে গেলেন। এদিকে বসার ঘরে তৎপরতা শুরু হয়ে গেছে। কেউ কাজীকে ফোন করছে, কেউ বিয়ের আনুষ্ঠানিকতার কথা বলছে। আরিফ চৌধুরী নিজে ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করতে ব্যস্ত হয়ে উঠলেন। আর এই সব কোলাহলের মাঝে ঘরের এক কোণে জমে রইল এক মায়ের অদৃশ্য সংখ্যা। শেরিন সবই শুনেছে, বসার ঘরে বলা প্রতিটা কথা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নিঃশ্বাস যেন তার কানে এসে পাথরের মতো পড়েছে। একটু আগেই সে কাকুলি কাকিকে বলেছিল ফোনটা এনে দিতে। শেষবারের মতো কায়ানকে কল করেছিল সে, কিন্তু আগের মতোই ফোন বেজে গেছে, কেউ ধরেনি। এখন তার হাতে আর কিছুই নেই। কয়েকবার সে ঘরের পেছন দিক দিয়ে কিছু ছেলেকে হেঁটে যেতে দেখেছে, হয়তো প্রস্তুতি চলছে, হয়তো আয়োজন, কিন্তু এসব ঠেকানোর মতো শক্তিও আর অবশিষ্ট নেই তার মধ্যে। শরীর যেন ভেঙে পড়েছে, মনও তেমনি নিঃশেষ হয়ে গেছে। দরজা খুলে যখন নূরবানু শিকদার ঘরে ঢুকলেন, সেনকে ওভাবে নিথর বসে থাকতে দেখে তার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। হাজার হোক, তিনি তো মা। সন্তানের এমন ভাঙাচোরা দশা কোনো মায়ের পক্ষেই দুচোখে সহ্য করা সহজ নয়। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন, কাপা গলায় ডাকলেন, সেরিন মারে। শেরিন যেন পাথর হয়ে গেছে। কোনো সাড়া নেই, কোনো কান্না নেই, কোনো অভিযোগ নেই। ঘণ্টাখানেক আগে শাহরিয়ারের আঘাতে তার ঠোঁটের কোণ ফেটে গেছে, রক্ত শুকিয়ে কালচে দাগ হয়ে আছে এখনো। নূরবানু শিকদার ভেবেছিলেন হয়তো তারই চড়থাপ্পড়ে এমন হয়েছে। সে ভাবনায় বুকের ভেতর অনুতাপের ঢেউ উঠল। তিনি আবার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সেরিন মারে। এবার শেরিন ধীর, শান্ত অথচ ভীষণ নিস্তেজ কণ্ঠে বলল, কি চাও আম্মা? বিয়ে করি তাই তো? দাও, শাড়ি দাও। এই কণ্ঠস্বর আগে কখনো শোনেননি নূরবানু শিকদার। এতে না ছিল অভিমান, না কান্না, না রাগ, শুধু ছিল সব হারানো মানুষের শূন্যতা। তিনি কাপা হাতে ব্যাগটা এগিয়ে দিলেন। শেরিন কষ্ট করে উঠে দাঁড়ালো। দুর্বল শরীর নিয়ে ওয়াশরুমের দিকে এগোতে হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ল। নূরবানু শিকদার ছুটে গেলেন, মেয়ের বাহু আলতো করে ধরতে শেন ব্যথায় আর্তনাদ করে উঠল। সে আর্তনাদ যেন নূরবানু শিকদারের বুক চিরে দিল। তার চোখ ভিজে উঠল মুহূর্তেই। মনে পড়ল তিনি নিজেই কত মেরেছে এই মেয়েটাকে, কত আঘাত দিয়েছে রাগে, অপমানে, অন্ধক্ষোভে। কাঁদো কাঁদো গলায় বললেন, ক্ষমা করে দে মা। শেরিন কাপা কণ্ঠে বলল, ছাড়ো মা, ক্ষমা চেও না, আমারে আর পাপী বানিও না। নূরবানু শিকদারের বুক ভেঙে গেল। তিনি নিজ হাতে শেরিনকে শাড়ি পরতে সাহায্য করলেন। শেরিন চুপচাপ বসে রইল, তার মুখে, চোখে, ঠোঁটে, নিঃশ্বাসে অসুস্থতার, ক্লান্তির স্পষ্ট ছাপ। শরীর যেন প্রতিটি মুহূর্তে ভেঙে পড়ছে। এই করুণ বিধ্বস্ত অবস্থাতে সে বসে আছে অন্য কারোর জন্য বউ সেজে, যেন নিজের জীবন থেকে বিচ্ছিন্ন এক নির্বাক। বাহিরে কাজী উপস্থিত হয়েছে ইতিমধ্যেই। সকল প্রকার প্রস্তুতি নেওয়া শেষ। কাজী সাহেব শাহরিয়ারের সামনে বিয়ের কাবিননামা ধরল। শাহরিয়ার যখন সাইন করবে ঠিক এমন সময় হঠাৎ তার হাতে সদর দরজা থেকে ছুটে আসলো একটা বুলেট ব্যাং। শাহরিয়ার হাত থেকে কলম পড়ে গেল। সেই সাথে ছেলেটা চিৎকার করে উঠল যন্ত্রণায়। সঙ্গে সঙ্গে কাবিননামা রক্তে রঞ্জিত হয়ে গেল। উপস্থিত সবাই সদর দরজার দিকে তাকায়। সম্পূর্ণ কালো পোশাকে চল শক্ত করে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের পুরুষ। ঠিক সেই সমুদ্রের শান্ত রাতের মতো গম্ভীর তার চাহনি, অথচ তাতে দপদপ করে জ্বলছে আগুন। সেই সাথে হিংস্রতা, যেন সিংহের গুহা থেকে কেউ তার সিংহিনীকে ছিনিয়ে এনেছে। এখন সিংহ বেরিয়েছে সম্পূর্ণ জঙ্গলকে ধ্বংস করে দিতে। আরিফ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ায়, কিছু বলবে তার আগে বানু মির্জা হনহনিয়ে প্রবেশ করে ভেতরে। বানু মির্জাকে দেখে নূরবানু শিকদার এবং আবু সুফিয়ান উঠে দাঁড়ায়। কায়ান কোনো শব্দ না করে দ্রুত পায়ে শেরিনের রুমের দিকে এগিয়ে গেল। আবু সুফিয়ান কিছু বলবে তার আগে পেছন থেকে শিমুল বলল, থামেন আব্বা, অনেক হয়েছে, এবার শান্ত হন। শিমুল, তুইও? না এসে কোনো উপায় রেখেছেন আপনারা?
ঘরের এক নিভৃত কোণে হাঁটু জড়িয়ে বুকের সঙ্গে নিজেকে শক্ত করে বেঁধে বসে আছে শেরিন। পিঠের অসহনীয় যন্ত্রণা ক্রমেই যেন দাউ দাউ করে উঠছে, আর অনাহারে ক্ষীণ হয়ে পড়া শরীর তার প্রতিটি হাড়ে হাড়ে দুর্বলতার সাক্ষী দিচ্ছে। চোখের জল বহু আগে ফুরিয়ে এসেছে, এখন শুধু জ্বালা করে দুই নয়ন, শুষ্ক মরুভূমির মতো। বাইরের পৃথিবীতে কি শব্দ উঠছে, কে ডাকছে, কে হাঁটছে, কিছুই তার কানে পৌঁছায় না। বুকের ভেতর জমে থাকা এই দহন এমনভাবে মস্তিষ্ককে আচ্ছন্ন করে রেখেছে যে শরীরের অন্য কোনো সাড়া যেন তার আর জেগে উঠতে চায় না। সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে আছে এক গভীর ক্লান্তির নিচে। মাথার উপর বিয়ের লাল ওড়নাটি একপাশে কাত হয়ে ঝুলে আছে, এলো চুল ছড়িয়ে রয়েছে এলোমেলোভাবে। নূরবানু শিকদার সেগুলো গুছিয়ে দিতে চাইলে শেরিন নিঃশব্দে বাধা দিয়েছিল। যে মানুষ তাকে বিয়ে করতে এত ব্যাকুল, সে তাকে এই ভগ্ন বিধ্বস্ত অগোছল রূপেই বরণ করুক। সাজবার আর কোনো প্রয়োজন বোধ করে না সে। দুই চোখে ঘন ক্লান্তির ছায়া নেমে এসেছে। শেষমেশ চোখ বুঝে মেঝের সেই কোণেই নিজেকে এলিয়ে দিল শেরিন। খাট পর্যন্ত গিয়ে শোবার ইচ্ছেটুকু আজ আর অবশিষ্ট নেই। হঠাৎ কারো চেনা ঘ্রাণ নাকে ভেসে আসতেই একটু চোখ কুঁচকে নিল সে। গালে কারো আলতে স্পর্শ টের পেয়ে ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনে যে অবয়বটি দেখতে পাচ্ছে, সে কি আদৌ সত্যি নাকি ক্লান্ত মনের বিভ্রম? এই সংশয় সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। খানিকক্ষণ দুজনেই শুধু তাকিয়ে রইল দুজনের দিকে। কায়ানের দুই চোখে শেরিনের করুণ অবস্থা দেখে যেমন ক্রোধ দাউ দাউ করে জ্বলে উঠছিল, তেমনি নিজের অসহায়ত্ব তাকে গ্রাস করছিল। সে বেঁচে থাকতে মেয়েটার এই পরিণতি হলো, অথচ সে কিছুই করতে পারল না। কিছুক্ষণ পর যখন শেরিন বিশ্বাস পেল এ সত্যি কায়ান, তখন নিজের দুহাত বাড়িয়ে দিল তার দিকে। কায়ান এক সেকেন্ডও দেরি করল না, মেঝে থেকে তুলে নিল শেরিনকে, শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকের সঙ্গে। কায়ানের হাত শেরিনের পিঠে যেতে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। শেরিনের সে ব্যথা ভরা শব্দ কানে আসতেই কান ভ্রু কুঁচকে তাকালো। সে শেরিনের পিঠের কাছ থেকে ওড়নাটা সরিয়ে খানিকটা কালচের দাগ দেখতে পেল। সেই মুহূর্তেই যেন কানের মাথা কাজ করা বন্ধ করে দিল। দ্রুত হাতে শেরিনের ব্লাউজের হুকগুলো খুলে পিঠখানা ভালো করে পর্যবেক্ষণ করলো সে। মোটা চালাকাটের আঘাত, জায়গাটা কালচে হয়ে রক্ত জমাট বেঁধে আছে। প্রায় সমগ্র পিঠ জুড়েই সে নিষ্ঠুরতার চিহ্ন। আঘাতের স্থান থেকেই যন্ত্রণার গভীরতা অনুমান করা যায়। শেরিনের শরীর থেকে ব্লাউজটা কখন পড়ে গেছে কান খেয়াল করেনি, তবে এই মুহূর্তে প্রেয়সীর শরীরের দিকে তার কোনো দৃষ্টি নেই। এই মুহূর্তে মেয়েটার ক্ষতগুলোই তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। সেন কাপা হাতে শাড়ির আঁচল বুকের সঙ্গে চেপে ধরল। কায়ান শেরিনের ঘাড়ের নিচে হাত দিয়ে তাকে নিজের দিকে ফেরালো। মেয়েটার গালে হাতের অসংখ্য আঘাতের দাগ। কায়ান শেরিনের উন্মুক্ত চুলগুলো কানের পাশে গুজে দিয়ে তার মুখশ্রীতে পরম যত্নে চুমু খেলো। তারপর জিজ্ঞেস করলো, কে মেরেছে? আমার সাথে শাহরিয়ার। উত্তরটা শুনে কায়ানের ভেতর যেন আগুন জ্বলে উঠল। সেন ক্লান্ত ভঙ্গিতে কায়ানের বুকে ঢলে পড়ল। শুধু মারেনি, হুমকি দিয়েছে বিয়ে না করলে আব্বা আম্মাকে মেরে আমাকে গ্যাং রেপ করাবে। কায়ান নিজের হাত শক্ত মুঠোয় বাঁধল, তবে শেরিনকে কিছুই বুঝতে দিল না। সে আবার শেনের কপালে চুমু খেলো, আশ্বাস দিতে চাইল। সব ঠিক আছে, আমি চলে এসেছি। শেন মাথাটা একটু কাত করে বলল, স্বপ্ন লাগছে সবকিছু, সত্যি এসেছেন? সেনের প্রশ্ন শুনে নিজেকে আর সামলাতে পারল না কায়ান। নিচু হয়ে মেয়েটার ওষ্ঠদয় আঁকড়ে ধরল। সেন নিরুত্তর হয়ে রইল। কায়ানের স্পর্শ এতটাই কোমল যে তার সমস্ত দুঃখ যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো। কিছুক্ষণ পর কায়ান একটু সরে এলো শেরিনের কাছ থেকে। আমি সত্যি এসেছি। শেরিন হালকা হাসলো। কায়ান তা দেখে শেনের ব্লাউজের হুক আবার আটকে দিল, তারপর তাকে পাজা কোলে তুলে নিল। চলো, বিয়ে করতে হবে। শেরিন কোনো উত্তর দিল না, চুপচাপ বেড়ালছানার মতো লেপ্টে রইল কায়ানের বুকের সঙ্গে। শিমুল রাগে কটমট করতে করতে আবু সুফিয়ানের দিকে এগিয়ে আসে। আব্বা, আপনি কিভাবে আমাকে বা জেবরানকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলেন? আপনার মাথায় কি কাজ করেছিল? শেরিন যার সঙ্গে এসব করেছে তোমার ভাসুর, তোমার সংসারের দিকে তাকিয়ে থামিয়ে দিল শিমুল বাবাকে। আমার ভাসুর শেরিনকে ভালোবাসে, সে সব কথা বাদ। শেরিন মানলাম ভুল করেছে। এই ছেলেটাকে দেখছেন, আর্মি ক্যাপ্টেনের বেশধারী ভণ্ড, এই একটা নারী পাচারকারী সঙ্গের সাথে যুক্ত। এরকম বিয়ে করে করে
মেয়েদের দুবাই পাঠায়। এর আগে আরও অসংখ্য বিয়ে আছে। আবু সুফিয়ান মেয়ের কথা শুনে অবাক হলেন। তিনি কিছু বলবে তার আগেই শাহরিয়ার বসা থেকে উঠে দাঁড়ায়। হিমেল তা দেখে নিজের ফোর্স ভেতরে প্রবেশ করায়। উপস্থিত সবাইকে হিমেলের পুলিশ গ্যাং ঘেরাও করে। হিমেল এগিয়ে আসে আবু সুফিয়ানের দিকে। জি আঙ্কেল, শিমুল ভাবি ঠিকই বলেছে। এই দেখুন প্রমাণ। এই শাহরিয়ার আর এর বাপ মিলে এই বিজনেস করে। এর আগে বিয়ের সংখ্যা প্রায় 30টা। দেশের সব জায়গায় গিয়ে বিয়ে করে, অথচ কেউ বুঝতে পারে না। এভাবে বেঁচে যাচ্ছে প্রতিবার। ক্যাপ্টেন আসল শাহরিয়ার, যে কিনা সত্যি আর্মির ক্যাপ্টেন, সে আসলে কখনো এখানে জয়েনই হয়নি। তাকে এখানে আসার আগেই সরিয়ে ফেলেছে এরা। ওই ক্যাপ্টেনের বিয়ে তো হয়নি, তবে গার্লফ্রেন্ড আছে। আমরা তাকে উদ্ধার করেছি। এই শাহরিয়ার নামক ভেজধারী লোকটা আপনার বন্ধু আসলাম ভুইয়ার থেকে সাহায্য নেয়, বদলে তাকে অনেকগুলো টাকার লোভ দেখায়। আর এই আসলাম ভুইয়াও সমান অপরাধী। আমি এগুলো সব কটার নামকে ফাঁসির আপিল করব। কমপক্ষে 100 মেয়ের জীবন ধ্বংস করেছে। আর মানব পাচার সহ শিশুদের অর্গানস পাচার তো আছেই। সবকিছু শুনে আবু সুফিয়ান স্তব্ধ হয়ে বসে রইলেন। হিমেলের ইশারায় ওদের সবাইকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। সবাইকে আজ কুমিল্লা থানায় রাখা হবে। যেখানে হিমেল নিজে এসব হ্যান্ডেল করছে, সেখানে শাস্তি নিয়ে কারোর আশঙ্কা নেই। ওরা বেরিয়ে গেলে এখন শুধু রইল পরিবারের লোকজন। বানু মির্জা পায়ের উপর পা তুলে বসে আছেন। শেরিনের আম্মা নূরবানু শিকদার মুখে আঁচল গুজে কাঁদছেন। কি করতে যাচ্ছিলেন তিনি, ভাবতেও ভয় লাগছে এখন। হিমেলের কথা শেষ হতেই কায়ান বেরিয়ে এলো শেরিনকে পাজা কোলে তুলে। সবাই ওদের দিকে তাকায়। বানু মির্জা কায়ানকে ইশারা করে তার পাশে গিয়ে দাঁড়াতে বলে। কায়ানও বাধ্য ছেলের মতো মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। বানু মির্জা খানিকটা সময় নিয়ে বলা শুরু করে, আমি শিকদার বাড়ির কর্ত্রী বলতে পারেন। আমি আমার জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছি তা সব ভেবেচিন্তে নিয়েছি। আমার স্বামীর মৃত্যুর পর আমি অসহায় পড়ি, এতটা অসহায় পড়ি যে আমার স্বামীর ব্যবসার টাকা তার বন্ধু আফজাল খান লুফে নেয়। সেখানেও কিছু বলতে পারি না। আমি সবই জানতাম, ভুল কি সঠিক কি, কিন্তু প্রমাণের অভাবে সেদিন আমি অসহায় ছিলাম। আমার ছেলে দুটো সদ্য গাছে আসা কলির মতো ছিল। ফুল ফোটার প্রশ্ন তো দূরে থাকলো, একজন অসহায় মায়ের সেদিন কিচ্ছু করার ছিল না। মেহরিন খানের বিয়ে ছিল আগে, সে ঘরে দুটো ছেলে, জারিফ এবং জিনু। মেহরিনের বাবা বলে জেবরান কি কায়ানের সাথে মেহরিনের বিয়ে দিলে তিনি আপাতত ঋণের টাকাটা মুকুব করবে। বিয়েটা 6 বছরের হবে। 6 বছর পর চাইলে বিবাহ থেকে মুক্ত হওয়া সম্ভব। আমার জেবরানের উঠতি বয়স। কায়ান বড় ছেলে হিসেবে সিদ্ধান্ত নিলে সে বিয়ে করবে মেহরিনকে। কায়ান করলেও তাই, বিয়ে করলো মেহরিনকে। কিন্তু আমার কায়ান এক স্কুল পড়ুয়া বাচ্চা মেয়েকে ভালোবাসতো, যে মেয়ের কথা আমিও জানতাম। শিকদার কায়ান মাহবুবের ভালোবাসা ঠুনকো নয়। জনাব আবু সুফিয়ান সে মেহরিনের সাথে এক ঘরে পর্যন্ত কখনো ঘুমায়নি। মেহরিনকে স্পর্শ তো দূরে থাক। এরপর আসে জেবরানের বিয়ের সময়। জেবরানের বিয়ের সময় কায়ান দেখে সে যে মেয়েকে ভালোবাসতো ওই মেয়ে আর কেউ নয়, তার ভাইয়ের বউয়ের ছোট বোন। এরপর কায়ান নিজেকে সংযত করতে চেয়েছে। সে ভাবতো আপনারা তাকে মেনে নেবেন না, কিন্তু পারেনি। ভালোবাসা যে তার বড্ড গভীর ছিল। মেহরিন এসব জানতে পেরে আমার ছেলেকে সহ শেরিনকে মারার জন্য মানুষ পাঠায়। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক। বানু মির্জা সবাইকে দেখে ফের বলা শুরু করলেন, জি হ্যাঁ, মেহরিন কায়ান এবং শেরিনকে খুন করতে লোক পাঠায়। আমি বুঝলাম মেহরিন মানসিকভাবে অসুস্থ। সে একজন ডক্টর, তাই আমরা কখনো তাকে ধরতে পারিনি। তার বাবা ভাই সবসময় তাকে সাহায্য করেছে। বিধবা মেহরিন এসবের লাই পেয়েছে। এরপর কায়ানের সাথে শেরিনের সম্পর্ক তৈরি হয়। কিভাবে আমি জানি না, কিন্তু কায়ান কখনো শেরিনকে বাজেভাবে স্পর্শ করেনি। আমার ছেলের প্রতি সে বিশ্বাস আমার আছে। মেহরিনের সাথে আমি নিচে দাঁড়িয়ে কায়ানের ডিভোর্স দিয়েছি। জি হ্যাঁ, কায়ান এবং মেহরিনের ডিভোর্স হয়ে গিয়েছে। সেদিন রাতে শাহরিয়ার এসেছিল শেরিনের ঘরে। শেরিনকে অজ্ঞান করে ওর ফায়দা নেবার জন্য কায়ান শুধু এসে শেরিনকে বাঁচায়। হিমেল
হিমেল এগিয়ে আসে। জি আন্টি। প্রমাণ দে বাবা। হিমেল কিছু ছবি এবং ফুটেজ রাখে আবু সুফিয়ানের সামনে। সেরিনকে নিয়ে কায়ান বায়াকে ঘুরেছে ঠিক, কিন্তু ওদের ভিতর এমন কিছুই হয়নি যাতে আপনাদের বদনাম হয়, আমার মাথা হেড হয়। যাই হোক, আমি এখানে আপনার সামনে প্রস্তাব রাখতে আসিনি। আমি বানু মির্জা আমার ছেলের বউ সেরিনকে নিতে এসেছি। আপনারা তার মা বাবা, কিন্তু আপনারা যা করেছেন এরপর আপনাদের থেকে অনুমতি নেওয়া বা আপনাদের বোঝানোর মতো কোনো ইচ্ছে আমার নেই। এই যে কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। বানু মির্জার কথা শুনে সবাই চুপ থাকলো, যেন কারোর মুখে কোনো কথা অবশিষ্ট নেই যেটা উপস্থাপন করা যায় এই মুহূর্তে। নূরবানু শিকদার এগিয়ে এলেন কায়ানের দিকে। শিমুল তা দেখে বলল, আম্মা, আমিও রাজি। ভাইয়ের সাথে সেদিনের বিয়েতে আমার কোনো অমত নেই। নূরবানু শিকদার আর কিছু বলতে পারলেন না। আবু সুফিয়ান না চাইতেও সাক্ষী রইলেন। বিয়েটা পড়ানো হলো। আবার বিয়ে পড়ানো শেষ হলে কায়ান মায়ের দিকে তাকায়। আম্মা বেগম, শিরনের অবস্থা ভালো না, আমি ওকে হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে, চলো আমি যাব, বাকিরা ধীরে ধীরে আসুক। কায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। সেরিনকে এবং মাকে নিয়ে বেরিয়ে গেল। নূরবানু শিকদার তখনও মুখে আঁচল চেপে কাঁদছেন। মেয়েটাকে না মেরে বানু মির্জার মতো শক্ত হাতে সব সামলাতে পারতেন তিনি, কিন্তু তিনি তা না করে মেয়েটাকে কুকুরের মতো পিটিয়েছে। মাকে এভাবে কাঁদতে দেখে শিমুল এগিয়ে যায়। আহি এবং জেবরান সবার জন্য পানির ব্যবস্থা করে। সেলিনের খবর শুনে শিমুল যেন আরও ভেঙে পড়ল। সে অবিরাম মা বাবাকে নানা কথা শুনিয়ে চলেছে। ঘরের এক কোনায় বসে মুখে আঁচল চেপে নিঃশব্দে কাঁদছেন। রাগের মাথায় তিনি মেয়েটার উপর এমন নির্দয় আচরণ করেছিলেন যে আজ তার এই করুণ পরিণতি। সেই ভারী দরজার আরবারিটাও সেনের পিঠে আঘাত লেগে যেন দুটুকরো হয়ে গিয়েছিল। হয়তো সে সময় কাকুলি বেগম ঘরে এসে না পড়লে মেয়েটা সেখানেই প্রাণ হারাতো। সেরিনকে মেরেছেন ঠিকই, কিন্তু একবারও ভাবেনি সেরিন তো তার আপন মেয়ে নয়। আর সেরিন নিজেও জানে না এই ভয়ঙ্কর সত্য। তবু কঠোর স্বভাবের আড়ালে মেয়েটাকে ভীষণ ভালোবাসেন। সেরিন এবং শিমুলের ভেতর কখনো কোনো পার্থক্য করেননি নূরবানু শিকদার বা আবু সুফিয়ান। সব সময় তারা দু মেয়েকেই আদর করেছেন সমানভাবে। এ কথা শিমুলও ভালো করেই জানে, কিন্তু সেদিন রাগের বশে সে মাকে অনেক বেশি কথা শুনিয়ে ফেলেছিল। হসপিটালে থেকেই সকাল হলো। কায়ান সেরিনের পাশে ঘুমিয়ে গিয়েছিল। সেরিন একটু নড়েচড়ে উঠলে কায়ানের ঘুম ভেঙে যায়। সে মাথা উঠিয়ে সেরিনের দিকে তাকায়। সেরিন চোখ খুলে তাকায়। মেয়েটার মায়াবী চোখ দুটো কায়ানের দিকে স্থির হয়। মুখশ্রীতে অসুস্থতার বহিঃপ্রকাশ। কায়ান এগিয়ে গিয়ে সেরিনের মাথায় হাত রাখে। জান, কষ্ট হচ্ছে কোথাও? সেরিন শুধু তাকিয়ে থাকে কায়ানের মুখ পানে। কিছুক্ষণ নীরবে তাকিয়ে মৃদু হেসে বলে, না, হচ্ছে না কষ্ট। সেরিন কায়ানের কপালে চুমু খায়। সেরিন চোখ জোড়া বুঝে নেয়, কিন্তু নিজের হাত নাড়াতে গিয়ে সেরিন বুঝতে পারে তার শরীর অবশ হয়ে গিয়েছে। সে কিছু অনুভব করতে পারছে না। সেরিন আরও চেষ্টা করে, কিন্তু না, সে নিজের শরীর নাড়াতে পারছে না। সেরিন কায়ানের দিকে চায়, তার চোখে মুখে প্রশ্ন। কায়ান সেরিনের কপালে চুমু খায় ফের। রিল্যাক্স শিরিন, আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে। কি কথা? সেরিনের কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। কায়ান সেরিনের হাত দুটো আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। তোমার একটা ছোট্ট সমস্যা হচ্ছে মেরুদণ্ডের হাড়ে। ডক্টর অপারেশন করেছে, কিন্তু সাইড এফেক্ট হয়েছে শিরিন। জান আমার, আমি আছি তো, ভয় পেও না, তুমি সুস্থ হয়ে যাবে। শুধু আমাকে একটু সময় দাও, আমি আছি তোমার পাশে। কায়ান যদিও তাকে ভয় দেবার মতো কিছুই বলেনি, কিন্তু সেরিন ঠিকই বুঝতে পেরেছে তার সাথে কি হয়েছে। সেরিনের চোখ বেয়ে টুপটুপ করে পানি বালিশে গড়িয়ে পড়ে। কায়ান নিজের দুহাতে সেরিনের চোখের পানি মুছিয়ে দেয়। খেতো না, তুমি কাঁদলে আমি যে সইতে পারবো না। সেরিন চোখ বন্ধ করে নেয়। আপনি চাইলে আমাকে বাবা বাড়ি রেখে দিতে পারেন। আমি আপনাকে জোর করব না কায়ান, আমার জন্য নিজের জীবন নষ্ট। সম্পূর্ণ কথা শেষ করতে পারল না সেরিন, তার আগেই গালে পড়ল চর। সেরিন ভর পেয়ে যায়। এদিকে হাত পাও অবশ। কায়ানের যে চোখ দুটোতে এতক্ষণ ছিল দুঃখ আর মায়া, সেই চোখ দুটোই হঠাৎ করে হিংস্র হয়ে উঠল। সেরিনের কাছে গিয়ে কায়ান ওর দুগাল চেপে ধরে নিজের দিকে ফেরায়। আর একবার বলিস এসব কথা। যতটা সুস্থ আছিস
অতটা অবুঝ করে দিব মেরে। বেয়াদব মেয়ে, আমি এখানে তোর চিন্তে মরে যাচ্ছি, আর তুই এখানে জীবন আজীবনের কথা ভাবছিস। তুই জানিস আমার কি অবস্থা? খাওয়া নেই, গোসল নেই, তোর জন্য আমি কি করে বেড়াচ্ছি। বেয়াদব, আর একবার বল এসব কথা, তোর কবর আমি নিজে দেব। শেরিন চুপ হয়ে যায়। ভয়ও পেয়েছে সে। কায়ান হুট করেই শেরিনের ওষ্ঠদয় আঁকড়ে ধরে। শেরিন চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর কায়ান নিজেকে শান্ত করে শেরিনের থেকে একটু সরে আসে। সরি জান, তোমাকে মারতে চাইনি, কিন্তু তুমি আমাকে রাগিও না প্লিজ। শেরিন চুপচাপ থাকে। কায়ান শেরিনকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। শেরিনকে ফ্রেশ করিয়ে সে রুমে নিয়ে আসে। ততক্ষণে ডক্টর উপস্থিত হয়। তিনি শেরিনকে ভালো করে পর্যবেক্ষণ করে। এরপর শেরিনকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছুক্ষণ পর উনি নিজের হাত সব বুকের নিচ থেকে পেট পর্যন্ত সচল অনুভব করবে, অর্থাৎ উনি কোমরের নিচ থেকে অবশ থাকবে, কিন্তু উপরের টুকুন কাজ করবে। আশা করছি এই ক্ষতটা ঠিক হলে নিয়মিত এক্সারসাইজ করলে ভালো রেসপন্স পাবো। আর পেশেন্টকে সব সময় খুশি রাখবেন মিস্টার মাহবুব, কারণ এসব পেশেন্টের বডি রেসপন্স করে তার বেঁচে থাকার আকাঙ্ক্ষার উপর। উনি যত চাইবেন বেঁচে থাকতে, তত ওনার ইচ্ছা শক্তি ওনাকে সেরে উঠতে সাহায্য করবে। কায়ান ডক্টরের প্রতিটা কথা শুনল এবং সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ডক্টর বেরিয়ে গেলে কায়ান ফের শেরিনের পাশে গিয়ে বসল। শেরিন ঘুমিয়ে আছে। নূরবানু শিকদার ততক্ষণে খাবার নিয়ে এসেছেন। তিনি বাড়িতে গিয়েছিলেন রাতে। খাবার নিয়ে সকালে এলেন। কায়ানকে বসে থাকতে দেখে তিনি কায়ানের দিকে এগিয়ে গেলেন। আব্বা যাও, বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আসো, ততক্ষণে আমি আছি। না মা বেগম, আমি বিকেলে ওকে নিয়ে একেবারে বাড়িতে যাব। তুমি আহিকে এবং জেবরানকে বলো আমার বউ বাড়ি যাবে, তার জন্য যেন আয়োজন করা হয়। বানু মির্জা ছেলের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। পুরুষ মানুষ এত ভালোবাসতে জানি। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। আব্বা, আমি জানি একদিন তোমাদের অনেক সুন্দর সংসার হবে। মায়ের দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না। চট্টগ্রামের বিকেল যেন পাহাড়, নদী আর শহরের ব্যস্ততার মিলিত এক অনুপম কাব্য। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তেই সোনালি আলো এসে ছুঁয়ে যায় শহরের পাহাড়ি ঢাল, উঁচু নিচু পথ আর পুরনো ভবনের দেয়াল। দূরে বুকে আলো ঝিলমিল করে ওঠে, যেন জলের উপর ছড়িয়ে আছে গলিত সোনা। রাস্তার দুধারে মানুষের ব্যস্ততা কখনো থামে না। কোথাও দোকানপাটে ভিড়, কোথাও চায়ের কাপে ধোঁয়া উঠছে, কোথাও আবার দিনের ক্লান্তি মুছে নিতে আড্ডায় মেতে উঠেছে মানুষ। পাহাড়ি পথ বেয়ে নেমে আসা হালকা বাতাসে লবণাক্ত সমুদ্রের গন্ধ মিশে থাকে, যাকে অন্য সব শহর থেকে আলাদা করে তোলে। আজানের ধ্বনি যখন চারিদিকের কোলাহল ছাপিয়ে ভেসে আসে, তখন বিকেল ধীরে ধীরে সন্ধ্যার কোলে ঢলে পড়ে। আকাশে কমলা, বেগুনি আর নীলের মিশ্র রং ছড়িয়ে যায়, আর তখন এক শান্ত মায়াময় রূপে নিজেকে মেলে ধরে। শিকদার নিবাস আজ সেজেছে ফুল এবং লাইটে। জেবরান, আহি এবং শিমুল মিলে সবকিছু আয়োজন করেছে। আশেপাশে সবাই জেনে গেছে কায়ান বিয়ে করেছে, তবে কাকে বিয়ে করেছে এটা কেউ জানে না। শিমুল আজ ভীষণ খুশি। নূরবানু শিকদার এবং আবু সুফিয়ানও এসেছেন, তবে তারা হসপিটালে যায়নি। শিমুল যেতে দেয়নি। প্রথমত শেরিনকে বিকেলে বাড়িতে আনা হবে, আর দ্বিতীয়ত কায়ানের রাগ সম্পর্কে শিমুল অবগত। সে চাইছে না মা বাবাকে কোনো প্রকার কথা শোনা কায়ান। ওরা বাড়িতে ফিরুক, এরপর দেখা যাবে সব। হসপিটালে শেরিনের সম্পূর্ণ পোশাক কায়ান একে একে বদলে দিয়েছে। শেরিন ভীষণ লজ্জা পাচ্ছে। লোকটা এভাবেই সবটা দেখে ফেলল। কায়ান নিজেকে সংযত করে শেরিনের সামনে বসে। শেরিন আপাতত একটা হুইল চেয়ারে বসে। ওর পরনে লাল রঙা একটা জামদানি শাড়ি, গলায় হাতে কানে কিছু সোনার গহনা, যেগুলো বানু মির্জা দিয়েছে। বানু মির্জা শেরিনকে হালকা মেকআপ করিয়ে দিলেন। শেরিনকে পুরো বউ বউ দেখাচ্ছে। কায়ান মৃদু হেসে তার সদ্য বিবাহিত বউকে কোলে তুলে নিল। চলো শেরিন, তোমার শ্বশুর বাড়িতে। শিকদার নিবাস আজ যেন আলোর এক রাজ্যে রূপ নিয়েছে। বিশাল বাড়িটার প্রতিটা কোণ ঝলমল করছে রঙিন বাতির কোমল আভায়। যাদের কান্নির জোরে ঝুলছে ছোট ছোট আলোক কমলা। দূর থেকে দেখলে মনে হয় রাতের
আকাশের তারা নেমে এসে ঘিরে রেখেছে পুরো প্রাসাদটাকে। উঠান জুড়ে সাদা আর গোলাপি ফুলের সাজ, মাঝে মধ্যে টগর আর রজনীগন্ধার মিষ্টি সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। সন্ধ্যার আকাশটাও আজ অদ্ভুত সুন্দর। দূরের কালচে মেঘগুলো ধীরে ধীরে জমে উঠেছে। বাতাসে বৃষ্টির সুদা গন্ধ। মাঝে মাঝে হঠাৎ ঠান্ডা হাওয়া এসে ফুলের মালাগুলো দুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে প্রকৃতিও যেন এই আয়োজনের অংশ হয়ে উঠেছে। দূরে কোথাও মৃদু বজ্রের গর্জন, আর তার মাঝেই বাড়ি ভর্তি মানুষের হাসি, আনন্দে চারপাশ জীবন্ত হয়ে আছে। এই পুরো আয়োজনের পেছনে রয়েছে আহি, জেবরান আর শিমুলের অক্লান্ত পরিশ্রম। সকাল থেকে এক মুহূর্তের জন্য তারা বসেনি। কখনো ফুলের সাজ ঠিক করেছে, কখনো অতিথিদের বসার ব্যবস্থা দেখেছে।